না, এই অবস্থা চলতে থাকলে কি তাহলে আপনি কি মনে করেন যে দেশপ্রেমিক যুবকদের একসময় সংকট দেখা দেবে? সংকট দেখা দেবে ঠিক আমি এই কথার সাথে একমত নই, কারণ সেটাই যদি হতো তাহলে হাদিকে মেরে ফেলার পরে রাজপথে লাখ লাখ মানুষের মিছিল কিন্তু আসতো না। আপনি যদি খেয়াল করে দেখেন এখনও হাদির যে সমাধিস্থল সেখানে কিন্তু এখনও প্রতিদিন মানুষের ভিড়। ছোট বাচ্চা দেখবেন সে কান্না করছে, এরপরে হচ্ছে আপনার গৃহবধূ এসে কান্না করছে, মানে মানুষের যে ভালোবাসার একটা বহিঃপ্রকাশ সেটা কিন্তু অব্যাহত আছে। আমরা কি এই হাদির যে হত্যাকাণ্ডের পরও আমরা যে স্বতঃস্ফূর্ততা দেখছি যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, এবং বয়স্ক মানুষরাও কিন্তু এগিয়ে আসছে, এখনও বের হয়ে আসছে, আমরা কি এখান থেকে আততায়ীদেরকে আমরা একটা মেসেজ দিতে পারি যে তোমরা যতই দেশপ্রেমিকদের খুন করো, দেশপ্রেমিকরা জন্ম নেবেই? ডেফিনেটলি আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই। গ্রিসে আমরা জানি দার্শনিক সক্রেটিসকে দুটো অভিযোগে তাকে হেমলক পান করে হত্যা করা হয়েছিল। একটা অভিযোগ ছিল তিনি যুবকদেরকে উস্কানি দিচ্ছেন দেশের বিরুদ্ধে, আর একটা ছিল তিনি নতুন ধর্মমত প্রচার করছেন প্রচলিত দেবদেবীদের বিরুদ্ধে। তো এখানে তার যে বিচারটা হয় এটা প্রহসন ছিল, একটা বিচারের নামে একটা প্রহসন ছিল। সক্রেটিস আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি 501 সদস্য বিশিষ্ট জুরি বোর্ড ছিল, যেটাকে ডিকাস্ট বলা হয় আর কি। তো এই জুরি বোর্ড প্রথম দফায় তাকে মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয়। পরে জুরি বোর্ডের রায় সংখ্যাগরিষ্ঠ রায় তার মৃত্যুদণ্ড, ফাইন। তাকে অনুরোধ করা হয় যে আপনি অ্যাপোলজি করেন, যেটা অ্যারিস্টটল পরে অ্যাপোলজি হিসেবে প্রকাশ করেছেন। তো অ্যাপোলজি করতে বলা হলো সক্রেটিসকে, বলা হলো যে আপনি এই যে উস্কানি দিচ্ছেন, আপনার যে চেতনা, আপনার যে আদর্শ, এটা যে ভুল ছিল এতদিন, সেটা আপনি স্বীকার করে নেন, তাইলে আপনার মৃত্যুদণ্ডের লাঘবের বিষয়টা আমরা কনসিডার করব, আমরা বিবেচনা করব। সক্রেটিস তখন কি বলেছিলেন? উনি কিন্তু খুবই খুবই বিনয়ের সাথে বলেছিলেন যে আজকে আমার এই আদর্শের কথাকে যদি আমি অস্বীকার করি, তাহলে আমি সক্রেটিস, আমার এখন যা বয়স, আমি হয়তো আরও 5-10 বছর বেঁচে থাকবো, কিন্তু আমার আদর্শের মৃত্যু ঘটবে আজকেই। বাট আমি যদি এটা স্বীকার না করি, আমার আদর্শ বেঁচে থাকবে সহস্রাব্দ ধরে। আপনি দেখেন সক্রেটিস কিন্তু এরপরে হেমলক পান করে তাকে হত্যা করা হয়, মানে উনি আদর্শে, ওনার নীতি তিনি অটল ছিলেন। সক্রেটিসকে আসলে মারা গিয়েছে? সক্রেটিসের আদর্শকে কি আসলে মারতে পেরেছে গ্রিসের মানুষ? নো। সক্রেটিস হাজার হাজার বছর ধরে জ্ঞানের আলো কিন্তু বিকিরণ করেই চলেছেন। সো আমি যেটা রিলেট করতে চাচ্ছি, মেধাকে কখনো মেরে ফেলা যায় না, চেতনাকে কখনো মেরে ফেলা যায় না। দেহ তো আমাদের নশ্বর, কিন্তু চেতনা তো অবিনশ্বর। হাদির যে চেতনা, ইনসাফের বাংলাদেশের যে চেতনা, একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের যে চেতনা, সেটা কিন্তু অবিনশ্বর হয়ে গিয়েছে। এক হাদিকে তারা মেরে ফেলেছে, আততায়ীরা একটা হাদিকে মেরে ফেলেছে, ফাইন, একটা কণ্ঠকে তারা স্তব্ধ করে দিয়েছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠ কিন্তু সারা বাংলাদেশে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আপনি দেখেন টাইম লাইন জুড়ে এখনও হাদি ঘুরে বেড়াচ্ছে, হাদির বিচারের জন্য, হাদির জন্য কান্না, হাদিরকে উৎসর্গ করে লেখা কবিতা, হাদির চেতনাকে ধারণ করা, উই আর হাদি, জাস্টিস ফর হাদি ট্যাগ লাইন দিয়ে ভরে গিয়েছে। কেন? এটা কে করাচ্ছে? এটা কি কোনো বুস্টিং করে করানো হচ্ছে? নো, চেতনায় করছে। তার মানে কি? আততায়ীরা ব্যর্থ। তাদের যে প্ল্যান ছিল, হাদির আদর্শকে মেরে ফেলার যে প্ল্যান ছিল হাদিকে মারার মধ্য দিয়ে, এটা আমি বলবো খুবই স্থূল বুদ্ধির কাজ। মেধাকে কখনো পেশি দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা খুবই অসম্ভব ব্যাপার। মেধাকে সবসময় মেধা দিয়েই নিয়ন্ত্রণ করতে হয়। তো হাদির যে সাংস্কৃতিক আন্দোলন, হাদির যে সাংগঠনিক সক্ষমতা, হাদির যে অপসংস্কৃতি এবং অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান, সেইটা ঠেকাতে ব্যর্থ হয়েই তো তার শত্রুরা তাকে মারার পথ বেছে নিয়েছিল। কিন্তু আমি মনে করি যে আসলে তারা হাদিকে যুগ যুগ ধরে বেঁচে থাকার জায়গাতে তারা নিয়ে গিয়েছে, এবং হাদি বেঁচে থাকবে।